আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অবশেষে যুক্তরাজ্যের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে প্রধান উপদেষ্টার নেতৃত্বে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক, জানালেন উপদেষ্টা মাহফুজ আলম। অংশ নিতে পারবে না ফ্যাসিবাদী দল। রাষ্ট্র সংস্কারে গঠিত 4 কমিশনের প্রস্তাবনা প্রস্তুত। ক্ষমতার ভারসাম্য থাকছে একগুচ্ছ সুপারিশ, রাজনীতি করাই ঠিক করবে বাস্তবায়নের অগ্রাধিকার। এবছর জুলাই আগস্টের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চায় বিএনপি। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় ধরে ভোটের প্রস্তুতি নিচ্ছে কমিশন। এবং 10 ট্রাক অস্ত্র মামলায় বাবুসহ 5 আসামি খালাস। সাজা কমল উলফা নেতা পরেশ বড়ুয়ার। কারা মুক্তিতে বাধা নেই, জানালেন আইনজীবীরা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। অনিয়ম দুর্নীতির অভিযোগ নিয়ে অবশেষে ব্রিটেনের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন সিটি মিনিস্টার বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠের কাছ থেকে ফ্ল্যাট উপহার নিয়ে নিজ দলের মধ্যেই ব্যাপক চাপের মুখে ছিলেন ক্ষমতাসীন লেবার পার্টির এই নেতা। শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বিভিন্ন অর্থনৈতিক অসঙ্গতির অভিযোগ তদন্ত করেন ব্রিটেনের মিনিস্ট্রিয়াল ওয়াচডগের উপদেষ্টা লরি ম্যাগনাস। বাংলাদেশেও তার বিরুদ্ধে প্লট জালিয়াতির মামলা করেছে দুদক। আর জানাচ্ছেন আদিন সচিব। জুলাই বিপ্লবে আওয়ামী লীগ সরকার পতনের পর একের পর এক নানা দুর্নীতির অভিযোগ ওঠে শেখ পরিবারের বিরুদ্ধে। শেখ হাসিনা ছাড়াও বোন শেখ রেহানা, তার মেয়ে, যুক্তরাজ্যের পার্লামেন্ট মেম্বার টিউলিপ সিদ্দিক সহ আরও কয়েকজনের বিরুদ্ধে পৃথক 3টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এ নিয়ে তদন্ত চলছে দেশে, আলোচনা আছে বিদেশেও। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও টিউলিপ সিদ্দিকের খালা শেখ হাসিনার সঙ্গে আর্থিক সম্পর্কের বিষয়ে প্রশ্ন উঠেছে। দুদকের তৎপরতা আলোচনায় আসার পর যুক্তরাজ্যের বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি প্রচার হয় গুরুত্ব দিয়েই। সব অভিযোগে বিশ্লেষণ করে এখানে কোনো ব্যক্তি এখানে মুখ্য নয়, অপরাধটাই এখানে মুখ্য। 2013 সালে শেখ হাসিনার মস্কো সফরে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠকে টিউলিপের উপস্থিত থাকার ছবিও বড় করে সংবাদে আসে ব্রিটিশ গণমাধ্যমে। এমনকি টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানান একজন বিরোধী দলীয় পার্লামেন্ট সদস্য। এমন পরিস্থিতিতে মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন তিনি। গেল বছর যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে টানা 4র্থবারের মতো পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন টিউলিপ। আদিন সচিব, এটিএন বাংলা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের পূর্বাঞ্চলের 6টি প্লট বাতিল হচ্ছে। দুদক বলছে জালিয়াতি করে এসব প্লট নিয়েছিলেন তারা। এই অভিযোগে শেখ হাসিনা ও তার ছেলে জয়ের বিরুদ্ধে আরও একটি মামলা করেছে কমিশন। দুদক মহাপরিচালক জানান, জয়ের বিরুদ্ধে অর্থ পাচার ও বিলাসবহুল গাড়ির বিষয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI এর প্রতিবেদন খতিয়ে দেখা হবে। রিপোর্ট মাহবুব কৈচপলের। আওয়ামী লীগ সরকার পতনের পর বেরিয়ে আসছে শেখ হাসিনা ও তার পরিবারের বিভিন্ন অনিয়মের চিত্র। দুদক বলছে, তথ্য গোপন করে তারা পূর্বাঞ্চলের কূটনৈতিক জোনে 10 কাঠা করে 6টি প্লট নেন। যদিও রাজুকের শর্ত ছিল, ঢাকায় বাড়ি কিংবা প্লট থাকলে পূর্বাঞ্চলে কেউ বরাদ্দ পাবে না, কিন্তু তাদের বেলায় এসব মানা হয়নি। এই অভিযোগে শেখ হাসিনা ও তার ছেলে জয় সহ জড়িতদের বিরুদ্ধে আরও একটি মামলা করেছে দুদক। জনাব শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী সজীব আহমেদ ওয়াজেদ জয় রাজুকের এখতিয়ারাধীন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট বা আবাসনের সুবিধা থাকার পরও তা হলফনামায় গোপন করে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের অতি গুরুত্বপূর্ণ কূটনৈতিক এলাকায় একটি 10 কাঠার প্লট বরাদ্দের ক্ষেত্রে এর বিধান লঙ্ঘন করা হয়েছে মর্মে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। তদন্তকারী কর্মকর্তা যে কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন মনে করবেন তাদেরকে আইনি সেই ক্ষমতা দেয়া আছে। প্লট জালিয়াতির অনুসন্ধান শুরুর 2 সপ্তাহের মধ্যে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। তবে দুদক মহাপরিচালকের দাবি, আইন মেনেই সবকিছু করা হয়েছে।
আমাদের যে অনুসন্ধান দল রয়েছে আপনারা জানেন তারা অক্লান্ত পরিশ্রম করেছেন, যে সমস্ত দালিলিক প্রমাণাদি তারা সংগ্রহ করেছেন এবং সেই কার্যক্রমটা সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে তারা চেষ্টা করেছেন যে অনুসন্ধান প্রতিবেদন দাখিল করার জন্য। তাদের বর্তমান এবং স্থায়ী ঠিকানায় আমাদের অনুসন্ধান দল গিয়েছেন এবং তাদের বক্তব্য সংগ্রহের জন্য, এবং তারা পলাতক থাকায় তাদেরকে তাদের বক্তব্য নেয়ার সম্ভব হয়নি। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের দুর্নীতি নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম খবর প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI তদন্ত করে জয়ের 8টি বিলাসবহুল গাড়ি, 3.5 কোটি টাকা পাচার ও বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকার তথ্য মিলেছে। এ সংক্রান্ত FBI-এর নথি পেলে দুদক ব্যবস্থা নেবে বলে জানান সংস্থাটির মহাপরিচালক। বিভিন্ন গণমাধ্যমে এসেছে, সেটা আমি দেখেছি এবং এই সংক্রান্তে কোনো সিদ্ধান্ত গৃহীত হলে আমরা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তবে দুর্নীতির অভিযোগ অস্বীকার করে এটাকে ইউনূস সরকারের কুৎসা রটনা বলে ফেসবুকে লিখেছেন সজীব ওয়াজেদ জয়। ওই প্রতিবেদনকে ভুয়া বলেও দাবি তার। জানান 3 বছর আগে তার স্ত্রী ক্রিস্টিনের সাথে বিচ্ছেদ হয়ে গেছে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। আগামী বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সর্বদলীয় বৈঠকে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, ঘোষণাপত্রের বেশ কিছু বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের দ্বিমত থাকলেও বৈঠকে সর্বদলের ঐক্যমতের ভিত্তিতে ঘোষণাপত্র চূড়ান্ত হবে। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই ঘোষণাপত্রের অগ্রগতি সম্পর্কে জানাতে ব্রিফিং করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ সময় উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ইতিমধ্যে বেশিরভাগ রাজনৈতিক দল ও বেশ কিছু সংগঠনের সাথে ঘোষণাপত্রের বিষয়ে আলাপ হয়েছে। এটা এত বড় একটি অভ্যুত্থানের যেহেতু দলিল, ফলত আমরা মনে করি ওনারা সময় নিতে পারেন, কিন্তু সময়টা যাতে এমন না হয় যার কারণে হচ্ছে যে অন্যদের ভিতরে এক ধরনের উত্তেজনা অথবা এক ধরনের সংশয় তৈরি হয়। ফলত সবাইকেই এক ধরনের সংযমের দিকে যেতে হবে। ছাত্ররা যেরকম কালকে ডেডলাইন ঘোষণা করেছে, ছাত্রদের দিক থেকে তো এক ধরনের আমরা এক ধরনের চাপ অনুভব করছি যে কালকে ওনারা যদি আমরা কালকে তো দিতে পারছি না। আবার বিএনপির জায়গা থেকে ওনাদের দাবিও যৌক্তিক যে ঠিক আছে সময় লাগবে, ওনাদের একটু বোঝাপড়া দরকার আছে, অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে কথা বলা দরকার আছে। কিন্তু সব মিলিয়ে আমরা চাচ্ছি যে সময়টা ওনারা সব পর্যালোচনা করেই বৃহস্পতিবার পরশু বসেন আমাদের সাথে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উপস্থিত থাকবেন এবং বসে কথা বলেন। ওনারা যত ধরনের পর্যালোচনা আছে সবগুলো ইতিমধ্যে যেহেতু যাবে সবার কাছে, সবাই বসে কথা বলেন। কথা বললে হয়তো এটা একটা আমরা স্পষ্ট হয়ে যেতে পারবো যে কোথায় আমরা গিয়ে দাঁড়াতে চাচ্ছি এবং কতটুকু কাটছাট অথবা কতটুকু যোগ বিয়োগ করতে হবে। আমরা মনে করি যে এটা হয়ে যাবে, এটা সম্ভব হবে। পরশু আমরা একটা শুনতে পাবো যে এটা কিভাবে হচ্ছে, এটার ভিতরে কি আছে, কবে এটা ঘোষণা হবে। বাংলাদেশের জনগণ ও ছাত্রদের নেতৃত্বে হওয়া গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট ও প্রত্যাশা ঘোষণাপত্রে প্রতিফলিত হবে বলেও জানান তিনি। আমরা যদি চাই যে 3rd আগস্টে 5th আগস্টে আমরা যেভাবে কোনো ব্যানার ছাড়া জনগণ ঐক্যবদ্ধভাবে ছাত্রদের নেতৃত্বে উপস্থিত ছিল, সেম ঘটনাটা আমরা রিক্রিয়েট করতে চাচ্ছি, যেখানে আমরা আশা করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এবং অন্যান্য যারা রাজনৈতিক দলের নেতৃত্বে আছেন সবাই উপস্থিত থাকবেন। জুলাই ঘোষণাপত্র ধারণ করে পরবর্তী সরকার গঠন হবে বলেও প্রত্যাশা মাহফুজ আলমের। এই ডকুমেন্টকে, প্রক্লেমেশনকে ধরে আমরা একটা লিগ্যাল ডকুমেন্ট প্রস্তুত করব আমাদের গভর্নমেন্টের ন্যায্যতা এবং সবকিছু মিলিয়ে। আর সংবিধানে অন্তর্ভুক্তির বিষয়টা অবশ্যই গণপরিষদ এবং পরবর্তী সংবিধান সংশোধনী থেকে শুরু করে সবকিছুর উপর নির্ভর করবে। কারণ আমরা মনে করি আগামী নির্বাচনে যারাই জিতবেন না কেন তারা অবশ্যই গণ অভ্যুত্থানের শক্তি হবেন এবং তারা এই প্রক্লেমেশনকে ধারণ করেই জনগণের কাছে যাবেন, জনগণ থেকে নির্বাচিত হবেন। বৃহস্পতিবারের বৈঠকে জাতীয় পার্টি সহ গণ অভ্যুত্থানের বিপক্ষের কোন রাজনৈতিক দল অংশ নিতে পারবে না বলেও জানান উপদেষ্টা মাহফুজ আলম। আমরা মনে করি যে জাতীয় পার্টির ভূমিকা সম্বন্ধে অলরেডি আমরা স্পষ্ট, যেহেতু আমরা তাদেরকে কোনো মিটিংয়ে ইতিমধ্যে ডাকিনি, এই বিষয়ে তাদের পরামর্শ বা তাদের সাথে কথা বলা আমরা যৌক্তিক মনে করছি না। ইয়াসিন রানা, ATN বাংলা, ঢাকা। বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রস্তাবনা জমা দেবে রাষ্ট্র সংস্কারে গঠিত 4 কমিশন। চূড়ান্ত করা হয়েছে সুপারিশমালা। ক্ষমতার এক কেন্দ্রিকতা দূর করে
ভারসাম্য আনার লক্ষ্যেই প্রস্তাবনা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। অন্যদিকে স্বাধীন ও কার্যকর নির্বাচন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সুপারিশমালা দেওয়া হচ্ছে বলে জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে বেশিরভাগ মানুষের মনোযোগ সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের দিকে। নানা পক্ষের মতামত ও প্রস্তাবনার আলোকে এরই মধ্যে সুপারিশ চূড়ান্ত করেছে দুই কমিশন। সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ জানান, ক্ষমতার ভারসাম্য আনা ও গণতন্ত্র সুসংহত করতে দেয়া হচ্ছে নানা প্রস্তাব। ফলে জবাবদিহিতাটা কেবলমাত্র ক্ষমতার ভাগবন্টনের মধ্যে দিয়ে তো ভারসাম্য তৈরি করা যাবে না, এটা সাহায্য করবে। এই জায়গাগুলিতে আমরা রিফ্লেক্ট করার চেষ্টা করেছি। তিনি জানান, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে আসন বাড়ানোর পাশাপাশি সংসদ সদস্যদের স্বাধীনতা ও বলিষ্ঠ ভূমিকা নিশ্চিত করতে সংবিধানের ৭০ অনুচ্ছেদ পরিবর্তনের সুপারিশ করা হচ্ছে। একই ব্যক্তি সরকার ও দলের প্রধান যেন না হয় সে ব্যাপারেও বিধিনিষেধ থাকছে প্রস্তাবনায়। সংসদের আকার আপনি এই দিক থেকেও যদি বিবেচনা করেন যে ১৯৭১ সালে বাংলাদেশ যখন স্বাধীন হয় আমরা ৭.৫ কোটি মানুষ ছিলাম, নাগরিক ছিল, এখন প্রায় ১৮ কোটি। তো সকলের ভয়েস যদি আমরা ইনকর্পোরেট করতে চাই, আরো ছোট ছোট আকারে নিতে চাই, তাহলে তো আপনার সংসদের আসন বাড়াতে হবে, যাতে করে নাগরিকরা তাদের প্রতিনিধিদের সঙ্গে আরো সরাসরি ইন্টারঅ্যাক্ট করতে পারে। ৭০ অনুচ্ছেদের পরিবর্তন তো অনিবার্য, কিন্তু ফ্লোর ক্রসিং এর ওই বিপদটা এড়াবার চেষ্টা করে যা করা হয়েছে সেটা আরো বড় বিপদ ডেকে নিয়ে এসছে। অন্যদিকে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে স্বাধীন নির্বাচন কমিশন গঠনকে অগ্রাধিকার দিয়ে প্রস্তাবনা তৈরি করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। তারা জানান, নির্বাচন কমিশনের ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুপারিশ নির্বাচন কমিশনের কে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া, তাদেরকে আরো শক্তিশালী করা এবং তাদের একই সাথে তারা যাতে অতীতের মতো যে নির্বাচন কমিশন আমাদের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, পক্ষপাত দুষ্ট আচরণ করেছে, সেই রকম ব্যবস্থা যাতে সৃষ্টি না হয়, এগুলোই অগ্রাধিকার পাওয়া দরকার। একই সাথে নির্বাচন কমিশনের আর্থিক স্বাধীনতাও গুরুত্বপূর্ণ। সংস্কার প্রস্তাব বাস্তবায়নে থাকছে না সুনির্দিষ্ট সময়সীমা, তবে নির্বাচনের আগেই এই দুই কমিশনের সংস্কার বাস্তবায়ন জরুরি বলেও মনে করেন তারা। আমরা এটা সরকারের সিদ্ধান্ত এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে, সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতেই এগুলো নির্ধারিত হবে। রাষ্ট্র সংস্কার একটা চলমান বিষয়, কিন্তু নির্বাচনের পদ্ধতির সংস্কার কিন্তু চলমান বিষয়। ফলে কিছু কিছু জিনিস তারা যদি একমত হন আগে করা যায়, কিছু জিনিস হয়তো পরের জন্য রাখা যেতে পারে। বুধবার নির্বাচন ও সংবিধান সংস্কার কমিশন ছাড়াও দুদক ও বিচার ব্যবস্থা সংস্কার কমিশন প্রতিবেদন জমা দেবে প্রধান উপদেষ্টার কাছে। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এবছর জুলাই আগস্টের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের সুযোগ নেই। গণহত্যাকারী শেখ হাসিনার বিচারে তড়িঘড়ি করা ঠিক হবে না জানিয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বিচার প্রক্রিয়া চালিয়ে যাবে। বিস্তারিত জানাচ্ছেন মনিরুল আহসান। স্থায়ী কমিটির সবশেষ বৈঠকে সিদ্ধান্ত জানাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে হাজির হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আবারও দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, কালক্ষেপণ করা হলে সুযোগ নিতে পারে ষড়যন্ত্রকারীরা। আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময়, অর্থাৎ আপনার জুলাই আগস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব। নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে, স্টেবিলিটি এসছে আপনার গভর্নেন্সের মধ্যে, গভর্নমেন্টের মধ্যে। নির্বাচন সংস্কার সংক্রান্ত যে কমিটি, সেটার মধ্যে রিপোর্ট এসে যাবে। সুতরাং আমার মনে হয় না যে এটা আমরা আরো বিলম্বিত করার প্রয়োজন আছে, কারণ যত বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট আরো বৃদ্ধি পাচ্ছে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিরোধিতা করেন বিএনপি মহাসচিব। বিএনপি জামাতের মধ্যে কোনো টানাপোড়েন নেই বলেও দাবি করেন তিনি। এরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টে জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য নির্বাচন করার চিন্তাটা আসে কোত্থেকে? জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না, কারণ এখন তো ফোকাসটা পুরো দেশের, পুরো জাতির হচ্ছে আপনার
এই জাতীয় সংসদ নির্বাচনের উপরে, এবং ক্রাইসিসটা ওই জায়গাতেই। একদম তৃণমূলের যে লোকাল গভর্নমেন্ট, সেটা তো হচ্ছে ইউনিয়ন পরিষদ। তো সেই ইউনিয়ন পরিষদ যদি বাতিলই না করা হয়ে থাকে, তাহলে সেখানে নির্বাচন কিভাবে? রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে গণহত্যাকারী শেখ হাসিনার বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে এমন আশঙ্কা উড়িয়ে দিয়ে তিনি বলেন, কৃতকর্মের জন্য আওয়ামী লীগকে অবশ্যই শাস্তি পেতে হবে। আমরা এবং জামাতে ইসলাম সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছি, আমাদের উপরে তো অত্যাচারটা সবচেয়ে বেশি হয়েছে। তা আমরা ফ্যাসিস্টদের বিচার করবো না তো কে বিচার করবে? আর যদি আমরা ক্ষমতায় আসি, কে করবে? আর যেটা শুরু হয়েছে, এখান থেকে সরে যাওয়ার কারো কোনো উপায় নেই, অবশ্যই বিচার হবে, কিন্তু আবার বিচার তড়িঘড়িও করা যাবে না। তড়িঘড়ি করলে এই বিচার কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। সংবাদ সম্মেলনে নিত্যপণ্য ও সেবার উপর ভ্যাট ট্যাক্স বাড়ানোর সমালোচনা করেন মির্জা ফখরুল। তিনি জানান, সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে অন্তর্বর্তী সরকারের কঠোর অবস্থানকে সমর্থন করে তার দল। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। জাতিসংঘ উন্নয়ন সংস্থা ইউএনডিপির 5 সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। বৈঠকে তথ্য প্রযুক্তি, দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণ খাতে ইউএনডিপির কাছে সহযোগিতা চেয়েছে ইসি। এ সময় ইউএনডিপি প্রতিনিধিরা জানান, ভোটার তালিকা প্রণয়ন ও নির্বাচন প্রক্রিয়ার কারিগরি সহায়তা দেবেন তারা। আগামী 10 দিনের মধ্যে এসব ক্ষেত্রে কি কি ধরনের সহযোগিতা দেওয়া হবে তার একটি তালিকা ইসিকে দেবে ইউএনডিপি। সংস্থাটির প্রতিনিধি দল সিইসি ও 4 নির্বাচন কমিশনার সহ নির্বাচনী কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। সহযোগিতাটা হচ্ছে আপনার টেকনোলজিক্যাল এবং আমাদের হার্ডওয়্যার সফটওয়্যার যে অ্যাসপেক্টটা, এবং প্রশিক্ষণ, যত আমরা যে এক্সচেঞ্জ অফ আইডিয়াজ হতে পারে, আমাদের ক্যাপাসিটি বিল্ডিং এর হতে পারে, আমাদের কমিউনিকেশন ম্যাটেরিয়াল ডেভেলপমেন্টের হতে পারে। ওনাদের এসডিজির কিছু গোল আছে, সেটার আলোকে ওনারা আমাদেরকে কতটুকু দিতে পারবেন সেটা ওনারাই কিন্তু বলতে পারবেন। লন্ডনের হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা শেষ হলেই চিকিৎসার পরবর্তী ধাপ শুরু হবে। তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন জানিয়েছেন, শুক্রবার নাগাদ খালেদা জিয়ার বিভিন্ন শারীরিক পরীক্ষার রিপোর্ট পাওয়া যাবে। লন্ডন ক্লিনিকের ডাক্তাররা রিপোর্ট পর্যালোচনার পরই পরবর্তী সিদ্ধান্ত নেবেন। প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আনা হবে বলেও জানান ডাক্তার জাহিদ। খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তার সুস্থতার জন্য শুক্রবার দোয়ার আয়োজন করেছে যুক্তরাজ্য বিএনপি। সবসময় মনে রাখতে হবে, 8 তারিখ থেকে আজকে 14 তারিখ 6 দিন, তার মধ্যে সপ্তাহের মধ্যে 2 দিন হলিডে ছিল। কাজেই অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা আছে, কারণ ওনার শরীরে লিভারের জটিলতা আছে, কিডনির জটিলতা আছে, হার্টের জটিলতা আছে, প্রত্যেকটাকে অ্যাড্রেস করার প্রয়োজনীয়তা আছে। কাজেই সবকিছু মিলিয়ে ওনার পরীক্ষা নিরীক্ষা সত্যিকার অর্থে চলছে। পরীক্ষা নিরীক্ষাগুলো শেষ হতে হতে আগামী ফ্রাইডের মধ্যে হবে কিনা, যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ, ভেরি গুড। তার পরবর্তীতে ওনারা ডিসিশন নিতে পারবেন যে কি ধরনের চিকিৎসা করা যাবে। আপনারা যে যেখানে আছেন ওনার জন্য দোয়া করবেন, এবং আগামী ফ্রাইডে যুক্তরাজ্য বিএনপি ওনার জন্য আমাদের ইস্ট লন্ডন মসজিদে, আমরা ব্রিকলেন মসজিদে আমরা দোয়ার আয়োজন করেছি। বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড থেকে খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 5 আসামি। পাশাপাশি ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া সহ 5 জনের সাজা কমানো হয়েছে। এছাড়া মারা যাওয়ার কারণে 4 জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আসামিদের করা আপিলের শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের দ্বৈত বেঞ্চ এই রায় দেন। প্রায় 10 বছর পর এখন বাবরের কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। হুমায়ুন চিপসের রিপোর্ট। চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীরে রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড CUFL এর ঘাট থেকে 2004 সালের 1 এপ্রিল আটক করা হয় 10 ট্রাক অস্ত্রের বিশাল চালান। এ নিয়ে কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগ এনে আলাদা 2টি মামলা হয়। বিশেষ ক্ষমতা আইনের অস্ত্র চোরাচালানের মামলায় গত 18 ডিসেম্বর মৃত্যুদণ্ড পাওয়া 14 আসামির মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 6 জনকে খালাস দেয় হাইকোর্ট। অস্ত্র আইনে দায়ের করা অপর মামলার আপিলের শুনানি শেষে মঙ্গলবার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত 14 জনের মধ্যে লুৎফুজ্জামান বাবর সহ 5 জনকে খালাস দিয়েছেন উচ্চ আদালত। 14 জনের সাজার মধ্যে 5 জনকে আজকে বেকসুর খালাস দিয়েছেন, 5 জনের সাজা কমিয়ে দিয়েছেন
আর 4 জন মৃত্যুজনিত কারণে তাদের আপিল অ্যাবেট হয়ে গেছে। রায়ের পরে জনাব লুৎফুজ্জামান বাবরের জেল থেকে মুক্তি পেতে আর কোনো বাধা থাকলো না। কোর্ট বলেছেন আজকেই একটা অ্যাডভান্স অর্ডার সই করে দিবেন। আমি আশা করি আজকেই এই অর্ডার কমিউনিকেটেড হবে এবং দ্রুততম সময়ের মধ্যে তিনি জেল থেকে মুক্তি পাবেন। বাবরের আইনজীবী জানান, রাজনৈতিক প্রতিহিংসার কারণে দ্বিতীয় তদন্তে আসামি করা হয় বাবরকে। তদন্তের ত্রুটি ও সুনির্দিষ্ট স্বাক্ষর প্রমাণ না থাকায় আসামিরা খালাস পেয়েছেন। ওনার কথায় 5 জন ব্যক্তিকে অ্যারেস্ট করার পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়, উনি ইনফ্লুয়েন্স করে ছেড়েছেন, একটা অভিযোগ। দ্বিতীয় অভিযোগ ওনার বিরুদ্ধে আনা হয়েছিল যে তিনি এই মামলার তদন্ত প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছিলেন। এই দুটোর ব্যাপারে এই আদালতের ফাইন্ডিং হলো যে 5 জনকে ওনার ইনফ্লুয়েন্সে ছেড়ে দেওয়া হয় বলেছিল, আমরা রেকর্ড থেকে দেখিয়েছি এই 5 জনই আসলে জেলে ছিল, কাউকেই আসলে ছাড়া হয় নাই। এই মামলায় ভারতের উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে যাবজ্জীবন থেকে কমিয়ে 14 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে এনএসআই এর তখনকার পরিচালক অবসরপ্রাপ্ত উইং কমান্ডার শাহাবুদ্দিন আহমেদ, উপপরিচালক অবসরপ্রাপ্ত মেজর লিয়াকত হোসেন সহ 4 জনকে। এছাড়া মারা যাওয়ায় জামাতের আমির মতিউর রহমান নিজামী ও এনএসআই এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম সহ 4 জনকে মামলা থেকে অব্যাহতি দিয়েছে হাইকোর্ট। রায়ের পর উল্লাস করেন বাবরের নির্বাচনী এলাকা নেত্রকোনা 4 আসনের বিএনপি নেতাকর্মীরা। কোনো বাধা থাকলো না। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। হরেক রকমের ঘুড়ি আর বর্ণিল আতশবাজিতে পৌষ পার্বণকে বিদায় জানালো পুরান ঢাকার মানুষ। সাকরাইন উৎসব পালনে প্রতিটি বাড়ির ছাদে আলোকসজ্জার পাশাপাশি ছিল ডিজে পার্টি। আরো জানাচ্ছেন খায়রুল ইসলাম। পুরান ঢাকার নীল আকাশের বুকে এদিন জায়গা করে নেয় চোখদার, রকদার, মাছলেঞ্জা, প্রজাপতি ঘুড়ি, প্যাঁচা ঘুড়ি সহ হরেক রঙের হাজার হাজার ঘুড়ি। মূলত পৌষ পার্বণের বিদায় উপলক্ষে সাকরাইন উৎসবকে কেন্দ্র করে এই আয়োজন করেছে পুরান ঢাকার বাসিন্দারা। পিঠা উৎসব করে আর কি, এরকম আর ঘুড়ি উড়ানো উৎসবটা করে, এটা হচ্ছে আমাদের একটা ঐতিহ্য আর কি, 100 বছরের একটা ঐতিহ্য সাকরাইন। ঘুড়ি উড়াই, পিঠা বানাই, সবাই একসাথে খাওয়া দাওয়া করি, আনন্দ করি, গান বাজনা। এদিন পুরান ঢাকার প্রতিটি ছাদেই দেখা যায় এর আমেজ। সামনের দিনগুলোতেও এই উৎসবকে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য নতুন প্রজন্মের কাছে আহ্বান জানান অনেকেই। নেক্সট প্রজন্ম ওরা এটা ধরে রাখুক, আমাদের দেখা দেখে ওরাও শিখুক, সবার মধ্যে এই অনুষ্ঠানটা আমরা ছড়াই দিতে যাচ্ছি আর কি। আমরা যেভাবে শালীনতা বজায় রেখে করতেছি, ওরাও যেন সেটা অনুসরণ করে। ঘুড়ি ওড়ানোর পাশাপাশি আতশবাজি ফোটানো ও বিভিন্ন বাড়ির ছাদে বসানো লেজার লাইটের দৃশ্য তৈরি করে এক অপরূপ পরিবেশ। সাকরাইনকে কেন্দ্র করে বিকেল থেকে রাত অবধি নাচ গানেও মেতে ওঠে নানা বয়সের মানুষ। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। পার্টিক্স খেলার খবর। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর চট্টগ্রাম পর্ব। ইতিমধ্যে বিপিএল এর সোনালী ট্রফি পৌঁছে গেছে বন্দরনগরীতে। ট্রফিটি দেখতে উৎসুক জনতার আগ্রহে কোনো কমতি নেই। চিটাগাং কিংসের মালিক সামির কাদের চৌধুরীও সোনালী ট্রফিটিকে অভ্যর্থনা জানাতে ছুটে আসেন। চট্টগ্রামে 8 দিনে 6 ম্যাচ ডেতে মাঠে গড়াবে বিপিএল এর 12টি ম্যাচ। 23 জানুয়ারি শেষ হবে এই ধাপ। এ পর্যন্ত 20টি ম্যাচ শেষে টানা 7 জয়ে 14 পয়েন্ট নিয়ে রংপুর রাইডার্স প্লে অফ খেলাটা প্রায় নিশ্চিতই করে ফেলেছে। 4 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে চিটাগাং কিংস 2-এ অবস্থান করছে। 5 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে 3-এ আছে ফরচুন বরিশাল, আর 5 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে খুলনা টাইগার্স। তবে সিলেট স্ট্রাইকার্স, দুর্বার রাজশাহী ও ঢাকা ক্যাপিটালস শেষ 4-এ ওঠার লড়াই থেকে আছে বেশ কিছুটা পিছিয়ে। শেষ করার আগে বিআরপি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অবশেষে যুক্তরাজ্যের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে প্রধান উপদেষ্টার নেতৃত্বে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক, জানালেন উপদেষ্টা মাহফুজ আলম অংশ নিতে পারবে না ফ্যাসিবাদী দল। রাষ্ট্র সংস্কারে গঠিত 4 কমিশনের প্রস্তাবনা প্রস্তুত, ক্ষমতার ভারসাম্য সহ থাকছে একগুচ্ছ সুপারিশ, রাজনীতিকরাই ঠিক করবে বাস্তবায়নের অগ্রাধিকার।
এবছর জুলাই আগস্টের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন চায় বিএনপি। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় ধরে ভোটের প্রস্তুতি নিচ্ছে কমিশন। এবং 10 ট্রাক অস্ত্র মামলায় বাবর সহ 5 আসামি খালাস। সাজা কুমড়ো উলফা নেতা পরেশ বড়ুয়ার কারা মুক্তিতে বাধা নেই জানালেন আইনজীবীরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।